আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। বাংলাদেশ চীনকে নিয়ে জোট চায় পাকিস্তান। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প। নভেম্বরে ফের বাড়ল মূল্যস্ফীতি। ফের বিতর্কে কঙ্গনা রানাওয়াত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় যে জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আরো বড় করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরে থেকেও এক বা একাধিক দেশ যুক্ত হতে পারে এ জোটে। গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইসহাক দার বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় জোট গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিতে আরো দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে। এ অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলে দেশকেও এতে যুক্ত করা হতে পারে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নতুন জোট গঠনের মাধ্যমে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মূলত সার্কের বিকল্প কোনো কিছুর প্রতিষ্ঠার কথা বলেছেন। কারণ ভারত পাকিস্তানের উত্তেজনার কারণেই সার্ক প্রায় অকার্যকর হয়ে আছে। ইসহাকদার এমন সময়ে কথা বললেন যখন ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এছাড়া দুই দেশের মধ্যে কয়েক যুগের শত্রুতাও রয়েছে। গত মে মাসে 4 দিনের যুদ্ধে জড়িয়েছিল চিরবৈরী এই দুই দেশ। গত বছরের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর থেকে শেখ হাসিনাকে রাখা নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা তলানিতে নেমেছে বাংলাদেশেরও। চলতি গত জুনে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলেন তারা। ওই সময় বলা হয়, এই আলোচনা তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে নয়। তবে বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে সম্ভাব্য জোট নিয়ে কথা বলার সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেছেন, আমাদের নিজস্ব জাতীয় উন্নয়ন প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক অগ্রাধিকার কারো অনমনীয়তার কাছে কখনো জিম্মি হওয়া উচিত না। আপনারা জানেন আমি কাদের কথা বলছি। ভারত পাকিস্তানের মধ্যে সংলাপ গত 11 বছর ধরে ঝুলে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে আরও কয়েকটি দেশের সম্পর্ক দোদুল্যমান। ইসহাকদার বলেন, পাকিস্তান এমন এক দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের জায়গায় সম্পর্ক সহযোগিতা স্থলাভিষিক্ত হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, দ্বন্দ্বগুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হবে এবং সম্মান ও মর্যাদার সঙ্গে শান্তি বজায় থাকবে। এদিকে সার্ককে পাশ কাটিয়ে বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে যে নতুন জোটের স্বপ্ন দেখছে পাকিস্তান, তার বাস্তবতা নিয়ে এখনো সন্দিহান অনেক বিশ্লেষক। 2025 সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট শিরোনামে এই নথিতে জানানো হয়েছে, ওয়াশিংটন আর বিদেশি সামরিক হস্তক্ষেপ বা সরকার পতনের অভিযানে জড়াবে না, বরং মধ্যপ্রাচ্যকে সংকট নয়, বিনিয়োগের নতুন অংশীদার হিসেবে গড়ে তোলাই হবে দেশটির মূল লক্ষ্য। 29 পৃষ্ঠার কৌশলগত নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা অগ্রাধিকার হবে সীমান্ত নিয়ন্ত্রণ, অভিবাসন রোধ, দেশীয় শিল্পভিত্তি রক্ষা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এর পাশাপাশি পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব পুনঃস্থাপনকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র আর অতীতের মতো অন্তহীন যুদ্ধ চালাবে না, তবে কোনো শত্রুভাবাপন্ন শক্তিকে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের সুযোগও দেবে না। নতুন নীতিতে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যগত গুরুত্ব, বিশেষ করে তেলের ওপর নির্ভরতা হ্রাস পেয়েছে। এখন অঞ্চলটিকে পারমাণবিক জ্বালানি, এআই, প্রতিরক্ষা প্রযুক্তি ও বৈশ্বিক সাপ্লাই চেইন বিস্তারের জায়গা হিসেবে দেখা হচ্ছে। কৌশলে সিরিয়াকে স্থিতিশীলতার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে শান্তির জন্য চারপক্ষীয় কাঠামো, যুক্তরাষ্ট্র, আরব মিত্র, তুরস্ক ও ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নথিতে উল্লেখ আছে। ইসরায়েলের সিরিয়ার হামলায় স্থগিতের আহ্বান জানালেও ওয়াশিংটন দামেস্কের নতুন নেতৃত্বকে প্রশংসা করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2 দশকের অন্যতম বড় ফাইল ছিল ইরাক, কিন্তু নতুন কৌশলে দেশটিকে কার্যত অগ্রাধিকারের বাইরে রাখা হয়েছে, যা ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বড় ইঙ্গিত। গালফ অঞ্চলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে চাপ প্রয়োগ করে আসছিল। ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো স্বীকার করেছে যে এই চাপের কূটনীতিক কার্যকর হয়নি। নতুন নীতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন অঞ্চলের নেতৃত্বকে তাদের নিজস্ব ব্যবস্থায় গ্রহণ করবে, একই সঙ্গে যে কোনো সংস্কার চাপিয়ে না দিয়ে স্থানীয়ভাবে শুরু হলে তাতে সহযোগিতা করবে।
মার্কিন ডলারের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। রয়টার্স জানায় শুক্রবার জিএমটির 10:17 পর্যন্ত স্পট গোল্ডের মূল্য 0.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি দাঁড়ায় 4225.11 ডলারে। তবে সাপ্তাহিক হিসাবে এখনও 0.1% নিম্নমুখী। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতি সভাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্যের অপেক্ষায় আছেন। ডলার সূচক 5 সপ্তাহের নিম্নমুখী অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছে। FXTM এর সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনোগা বলেছেন, ফেড সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশা এবং ডলারের দুর্বলতাই স্বর্ণ বাজারের উত্থানে ভূমিকা রাখছে। এদিকে দেশের বাজারে শুক্রবার স্বর্ণ ভরি প্রতি 2,11,095 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে মঙ্গলবার বাজুস ভরি প্রতি 1,050 টাকা কমিয়েছিল। নতুন নির্ধারিত দামে 22 ক্যারেট স্বর্ণের ভরি প্রতি 2,11,095 টাকা, 21 ক্যারেট 2,01,496 টাকা, 18 ক্যারেট 1,72,709 টাকা এবং সনাতনী পদ্ধতিতে 1,43,689 টাকা নির্ধারণ করা হয়েছে। অক্টোবর মাসে মূল্যস্ফীতি কমলেও নভেম্বর মাসে তা আবার বেড়ে হয়েছে 8.29%, যেখানে অক্টোবরে এই হার ছিল 8.17%, আর গত বছরের নভেম্বরে এই হার ছিল 11.38%। রোববার নভেম্বর মাসে মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিবিএস এর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.36% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.08%। টানা 2 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েই চলেছে। 3 বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে 10.03%। গত নভেম্বর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল 8.04%। এর মানে হলো মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। মূল্যস্ফীতির হার কমে যাওয়া মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া নয়, অন্যান্য মাসের তুলনায় ওই নির্দিষ্ট মাসে দাম বৃদ্ধি হয়তো কিছুটা কম হয়েছে, এটাই বোঝায়। 2-3 বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। NBRও তেল, আলু, পেঁয়াজ, ডিম সহ বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক কর কমিয়ে দেয়। বাজারে নিত্যপণ্যের আমদানি প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা হয়। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। ফের বিতর্কে তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি বারাণসীতে অভিনেত্রী যখন নিজের সোশ্যাল মিডিয়ায় খাওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন, ঠিক তখনই নেটিজেনদের রোষানলের মুখে পড়েন তিনি। কারণ নেটিজেনদের দাবি, খাওয়া শেষে প্লেটটি অভিনেত্রীর রাস্তায় ফেলে দিয়েছেন। আর সনাতনীদের পবিত্র নগরে এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড কঙ্গনাকে ফের নিয়ে এসেছে তীব্র সমালোচনার মুখে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলোর কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রী দেখিয়েছেন যেখানে দাঁড়িয়ে তিনি খাবার খাচ্ছিলেন, ঠিক সেখানেই তার পায়ের কাছে আবর্জনা ফেলার একটি পাত্র বা ডাস্টবিন রাখা ছিল। কঙ্গনার দাবি, তিনি তার এটো প্লেটটি নির্দিষ্ট সেই পাত্রেই ফেলেছেন, রাস্তায় নয়। এরপর কঙ্গনা অভিযোগকারীদের বিরুদ্ধে অভিযোগ করে লিখেছেন, মিথ্যা অভিযোগ করার আগে চারপাশ ভালো করে দেখে নিন, যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, আমি কোনো শহরকেই আবর্জনা ফেলে নোংরা করি না। উল্লেখ্য, কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপর থেকে কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব। এমনকি রাজনীতির আঙ্গিনায় পা দিয়েও তেমন কিছু করতে পারেননি কঙ্গনা। এমনকি বেশ কয়েক মাস হলো কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতে তেমন কাজ নেই। কোনো মতো চলছে তার হিমাচলের ক্যাফে। এদিকে বেশ কিছুদিন আগে রাজনীতি থেকে অভিনয়ে মনোনিবেশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এই বলিউড সুন্দরী। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।